নমস্কার, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ তাশা। মধ্যপ্রদেশের একটা ছোট্ট শহর, মহাকালের নগরী। সময় যার ইচ্ছায় বদল হয়। 28 এপ্রিল 2026 পৌঁছে গেছিলাম আমরা সব বাধা কাটিয়ে এই মহাকালের নগরীতে। ওয়েলকাম টু উজ্জয়ন। আজকে এই ব্লগে আমরা আপনাদেরকে দেখাবো আমরা উজ্জয়নে কি করলাম এবং কোথায় কোথায় গেলাম। হায়দ্রাবাদ থেকে ড্রাইভ করে ওমকারেশ্বর এবং ওমকারেশ্বর থেকে আমরা পৌঁছেছিলাম উজ্জয়নে। 20 এপ্রিল বিকেল 4টে নাগাদ আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে। তার সমস্ত ডিটেলস রয়েছে আমাদের আগের ব্লগে। ওপরের আইকনে অবশ্যই ক্লিক করবেন আমাদের আগের ভিডিওসগুলো দেখার জন্য। একটু রেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম উজ্জয়ন শহরকে উপভোগ করার জন্য। আচ্ছা, আমরা বেরিয়ে পড়েছি আবার ফ্রেশ হয়ে হোটেলে চেক ইন করে হোটেলের রুম তো দেখলাম। এবার আমরা যাচ্ছি আরতি দেখতে। এখন হোটেলের সামনে থেকে অটো পেয়ে গেছি, সেই অটো করে এখন যাচ্ছি আমরা আরতি দেখতে। আর তারপর ইচ্ছা আছে আরো দুটো আরতি দেখার, এবার সেটা কিরকম ভাবে কি করবো এখন আমরা জানি না। ইচ্ছে তো আছে, দেখা যাক কিভাবে কি এক্সিকিউট হয়, সেই মতো আপনাদেরকে প্রত্যেকটা আরতি দেখাতে। সবার প্রথমে আমরা পৌঁছলাম রামঘাট। রামঘাটের আরতি দেখার আগে দাঁড়িয়ে পড়লাম ওখানকার বিখ্যাত সমোসা চাট টেস্ট করার জন্য। দেখতে যতটাই লোভনীয় ছিল, খেতেও ততটাই ভালো ছিল। পৌঁছে গেছি রামঘাট। এখানে আমাদের দেখা মিলল 3 সাধু বাবার, যারা আমাদেরকে আশীর্বাদ করলো হর্ষ দিয়ে। তো ওনারা কিছু খেতে চাইছিলেন, আমরাও খাচ্ছিলাম। আমরা বলতে আপনারা কিছু খান, যা খাওয়ার ইচ্ছা আপনাদের। মিনিমাম একটু ফ্রুট জুস খেলো, নরমাল আমের জুস, মিনিমাম কোইন্সিডেন্স। দোকানে ছেলেরা বললো যে আমরা এই 3জন সাধুকে সবসময় দেখি, কিন্তু এনারা কখনো কোনো গাঁজা বা কোনো নেশা করেন না, আর খুব কম লোকের সাথে কথা বলে। ভালো লাগলো, গুড স্টার্ট। একটা কোইন্সিডেন্স বা যাই হোক না কেন, আশীর্বাদ তো পেলাম। এবার আমরা এসেছি রামঘাটে। আমরা এখন দেখবো আরো এখানে দিয়াগুলো জ্বালানো হবে, সেগুলো রাখা হচ্ছে। त्रिलोचनाय भस्मांगरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय। উজ্জয়নের রামঘাট শিপ্রা নদীর তীরে অবস্থিত এক অত্যন্ত পবিত্র স্থান। রাম মন্দির, শিব মন্দির সহ বহু প্রাচীন মন্দির রয়েছে এই স্থানে এবং এক এক করে আমরা সব দর্শন করলাম। এরপর আমরা গিয়ে পৌঁছলাম রামঘাটেই চিত্রগুপ্ত মন্দিরে। হিন্দু ধর্ম অনুযায়ী ভগবান চিত্রগুপ্ত হলেন যমরাজের সহকারী এবং কর্মফলের হিসেব রক্ষাকারী দেবতা।
বিশ্বাস করা হয় পৃথিবীর প্রতিটি মানুষ ভালো ও খারাপ কাজের সম্পূর্ণ হিসেব তিনি লিখে রাখেন। মৃত্যুর পরে সেই হিসেব অনুযায়ী মানুষের বিচার করা হয়। পুরাণে বলা হয় ব্রহ্মার কায়া থেকে তার জন্ম হয়েছিল, তাই তাকে কায়স্থ সমাজের আদি পুরুষও বলা হয়। হাতে কলম ও খাতা নিয়ে চিত্রগুপ্তের মূর্তি দেখা যায়। এরপর আমরা মন্দিরের পাশের পথ ধরে হেঁটে পৌঁছলাম হরসিদ্ধি মাতা টেম্পলে। হরসিদ্ধি মাতা হলেন শক্তির আরেক রূপ। মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল তার দুটি বিশাল দীপস্তম্ভ, যা প্রতিদিন সন্ধ্যাবেলায় জ্বালানো হয়। আপনাদের জন্য এরপর রইল এই মন্দিরে সন্ধ্যা আরতির কয়েকটি মুহূর্ত। এরপর আরতি দেখে আমরা পৌঁছে গেলাম মহাকাল করিডোরে। উজ্জয়নের মহাকাল লোক বা মহাকাল করিডোর ভারতের অন্যতম বৃহৎ ধর্মীয় করিডোর, যা ভগবান মহাকালকে উৎসর্গ করা হয়েছে। এই করিডোরে প্রবেশ করলে শিবের বিভিন্ন লীলার অসংখ্য সৌন্দর্য এবং শিল্পকর্ম দেখা যায়। সন্ধ্যাবেলায় আলো দিয়ে এত সুন্দর করে জায়গাটিকে সাজানো হয় যে মন মুগ্ধ হয়ে যায়। প্রথমেই ঢুকতে চোখে পড়বে বিষ্ণু, ব্রহ্মা এবং মহেশ্বরের 3 মূর্তি। এই মূর্তিগুলির দ্বারা বিভিন্ন গল্প প্রকাশ করা হয়েছে এই গোটা করিডোরে। মহাকালেশ্বর মন্দির সাধারণত ভোররাত থেকে রাত পর্যন্ত খোলা থাকে। মহাকাল করিডোরে প্রবেশের জন্য সাধারণত কোনো টিকিট লাগে না। এখানে ঘুরে দেখতে প্রায় 1 থেকে 2 ঘন্টা সময় লাগে। মহাকাল করিডোর ঘুরছি, পায়ে হেঁটেই ঘুরতে হবে, তবে দারুণ লাগছে, একটা অন্যরকম পরিবেশ পুরো, তাই না বলো? একদম খুব শান্ত। আজকে রোববার বলে একটু বেশি লোক, কিন্তু আমার তো মনে হচ্ছে যথেষ্টই মানে ঠিকঠাক আর কি। হ্যাঁ, বেশ সুন্দর পরিবেশ এখানে, আর অনেক মানুষজনই আছে, তবুও ফাঁকা। আসলে এত বড়, আর কখন হাঁটা শুরু করেছি, হেঁটেই যাচ্ছি, তবে দারুণ লাগছে, দারুণ লাগছে। করিডোরে একটা ফুড কোর্টও ছিল, কিন্তু আমরা সেখান থেকে আর ডিনার করিনি। আমরা বেরিয়ে একটা অটো বুক করেছিলাম, একে পৌঁছে দেওয়া হয়েছিল আমাদের হোটেলে। আমরা আমাদের হোটেল শিপ্রা রেসিডেন্সিতে ঢুকে তারপর ডিনার করেছিলাম এবং দিনটা এখানেই শেষ করেছিলাম। গুড মর্নিং এভরিবডি। কালকে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাত্রেবেলা, কালকে না অ্যাকচুয়ালি আজকে ভোর রাতে, এবং এখানে এখন ওয়েদার খুব ভালো হয়ে আছে, দারুণ ওয়েদার। আজকে এখন বাজে সকাল 7টা, আমরা স্টার্ট করছি। প্রথমে যাব কালভৈরব মন্দিরে। আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে দর্শন করতে থাকুন। তো দেখতে দেখতে আমরা চলে এলাম কালভৈরব মন্দিরে। এখন আমরা প্রবেশদ্বার দিয়ে ঢুকছি, মেন প্রবেশদ্বার, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এখান দিয়ে সোজা গিয়ে এই রাস্তা দিয়ে হচ্ছে এন্ট্রি। মন্দির এখন একদমই খালি, যা দেখতে পাচ্ছি আপাতত ভিড় নেই। হ্যাঁ, 7:30 বাজে একদম।
তো ভেতরে কতটা ভিড় হবে জানি না, দেখছি। তবে আপাতত তো দেখে একদম খালি। এই যে দেখুন, আপনাদের দেখায় মন্দিরের এক ঝলক, কি সুন্দর। চলুন যাওয়া যাক ভেতর দিকে। এখানে ভগবান শিবের উগ্র রূপ কাল ভৈরবের পূজা করা হয়, যিনি উজ্জয়িনীর রক্ষাকর্তা দেবতা বলে মানা হয়। এই মন্দিরের বিশেষত্ব হল ভক্তদের নিবেদন করা অ্যালকোহল প্রসাদ হিসেবে গ্রহণ করেন কাল ভৈরব। তাই দেখতে দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত এই অলৌকিক মন্দিরে দর্শনের জন্য এসে উপস্থিত হন। কাল ভৈরব দর্শন কমপ্লিট হলো। মানে এখানে বলা হয় যে কাল ভৈরবের দর্শন আগে করা উচিত মহাকালের দর্শনের আগে, কারণ একটা পারমিশন দরকার হয় মহাকালকে দেখার আগে, সেটা কাল ভৈরব রূপে মহাকাল পারমিশনটা দেয়। তো আমরা একদম সকাল সকাল চলে এসেছিলাম, দর্শন করে নিই, সুতরাং পারমিশন পেয়ে গেছি মহাকালকে দর্শন করার। দারুণ দর্শন হয়েছে, সামনে থেকে দর্শন করতে পেরেছি এবং একদম ফাঁকা ছিল কম্পারেটিভলি, তাই না বলো? একদম বেশ একদম ফাঁকা। ছিল। আমরা সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ভালো করে দর্শন করতে পেরেছি। আমরা এসে গেছি মঙ্গলনাথ মন্দির। বলা হয় যে এই মন্দির হচ্ছে মঙ্গল দেবতার জন্মস্থান এবং এইখানে মাঙ্গলিক দোষ কাটানো হয়। তো আমরা এখন আস্তে আস্তে ভিতরে যাব। মনে হচ্ছে ফাঁকাই লাগছে দেখে, আপাতত দেখি ভেতরটা। মঙ্গলনাথ মন্দিরে যে বাহনটি দেখা যায় সেটি সাধারণত নন্দী নয়, বরং মেষ রূপে রয়েছে। এর কারণ মন্দিরটি মঙ্গল গ্রহ বা মঙ্গল দেবের সাথে যুক্ত। হিন্দু পুরাণ বা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গলদেবের বাহন হিসেবে মেষকে ধরা হয়। মেষ সাহস, শক্তি, যুদ্ধপ্রবণতা ও নেতৃত্বের প্রতীক, যে গুণগুলি মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কিত। তাই মঙ্গলনাথ মন্দিরে শিবের পাশাপাশি মঙ্গলদেবের প্রভাবকে গুরুত্ব দেওয়ার জন্য মেষ আকৃতির বাহন স্থাপন করা হয়েছে। শিপ্রা নদীর পাড়ে অবস্থিত এই মঙ্গলনাথ মন্দিরটি এতটাই সুন্দর আর এতটাই শান্তিপূর্ণ, মানে এসে মন পুরো একদম শান্ত হয়ে গেল। সত্যি যেতে ইচ্ছা করছে না, একদম ভালো লাগছে। তার সাথে ওয়েদারটাও এত সুন্দর, ওয়েদার খুব সুন্দর। হ্যাঁ, দারুণ একটা অনুভূতি। মানে এত পিসফুল একটা জায়গা না, এখানে ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দেওয়া যায়। এতটাই পিসফুল একটা সুন্দর মন্দির এই মঙ্গলনাথ মন্দির। আপনারা তো দেখলেন মঙ্গলনাথ মন্দিরের সামনে ভেড়া, এটা হচ্ছে মঙ্গলদেবের বাহন হিসাবে তাকে পূজিত করা হয় এবং ভেড়া দাঁড়িয়ে আছে। আমরা দেখি মহাদেবের মন্দিরের বাইরে নন্দী ভগবান বসে আছে, এখানে দাঁড়িয়ে আছে ভেড়া। তো নানা রকম পুজো আর্চা হচ্ছে, দেখালাম আপনাদের। কোন দোষ এখানে কাটানো হয়, মানে হিন্দু শাস্ত্র ওয়াইজ কুণ্ডলিতে যা যা দোষ থাকে অনেকেই সেগুলো কাটাচ্ছে আর কি। মানে যারা স্পেশালি অবিবাহিত, বিয়ে হবে তার আগে মাঙ্গলিক দোষ যেটা কাটানো হয় সেটা নিচে সবাই অনেকেই কাটাচ্ছে। দারুণ লাগছে, মানে পরিবেশটা খুব সুন্দর। দেখিয়ে দাও একবার শিপ্রা নদীটা। হ্যাঁ, আমি ঠিক দেখি। আমাদের পিছনে এই দেখুন, এই যে পিছনে শিপ্রা নদী বয়ে চলেছে এবং শিপ্রা নদীর পাড়ে একটা অপূর্ব একটা সুন্দর হাওয়া বইছে। আর এই মন্দিরের মুখ্য মানে সবচেয়ে উপরে ফ্লোর আর কি, এইখানেই মন্দির এবং তার মানে ভগবানের মূর্তি স্থাপিত। এর নিচে হচ্ছে সব পূজা অর্চনা, সব কাজকর্ম নিচে হচ্ছে। উজ্জয়িনীর এই পবিত্র স্থানটি হল মহারিষি সন্দীপনীর আশ্রম। বিশ্বাস করা হয় ভগবান শ্রীকৃষ্ণ, তার ভ্রাতা বলরাম এবং বন্ধু সুদামা এখানেই শিক্ষালাভ করেছিলেন। মাত্র 64 দিনে শ্রীকৃষ্ণ এখানে 64টি বিদ্যা ও কলা আয়ত্ত করেছিলেন বলে পুরাণে উল্লেখ করা হয়েছে। এই আশ্রম শুধু একটি শিক্ষাকেন্দ্রই নয়, এটি গুরু শিষ্য পরস্পরের এক অন্যতম প্রতীক। আজও ভক্তরা এই স্থানে এসে সেই ঐতিহাসিক ও আধ্যাত্মিক পরিবেশ অনুভব করেন। আমরাও তাদের মধ্যে আজ একজন।
এরপর আমরা গিয়ে পৌঁছালাম গড়কালিকা মন্দিরে। এখানে মা কালী এক অন্যতম শক্তিশালী ও প্রাচীন তীর্থস্থান হিসেবে ধরা হয়। বিশ্বাস করা হয় মহাকবি কালিদাস এই মন্দিরে সাধনা করে দেবীর আশীর্বাদ, জ্ঞান ও কাব্য প্রতিভা লাভ করেছিলেন। এটি শক্তিপীঠ হিসেবেও পূজিত হয়। ভক্তরা এখানে শক্তি, জ্ঞান ও জীবনের বাধা দূর করার আশীর্বাদ নিতে আসে। এরপর মেন উজ্জয়ন শহর থেকে বেশ কিছুটা দূরে আমরা এসে পৌঁছলাম এক অন্যতম প্রাচীন গণেশ মন্দিরে। ভক্তদের বিশ্বাস এখানে গণেশজির দর্শন করলে জীবনের চিন্তা, বাধা ও যে কোনো দুশ্চিন্তা দূর হয়। তাই তাকে চিন্তামন বা চিন্তাহরণ গণেশও বলা হয়। প্রতি বছর অসংখ্য ভক্ত এখানে আসে এবং লোকালসদের মধ্যে প্রচলিত আছে বিয়ের পর যে কোনো কাপল প্রথম এখানেই আসে শ্বশুরবাড়ি যাওয়ার আগে ব্লেসিংস নিতে। আমরা এখন আছি চিন্তামন গণেশ টেম্পল। এখানকার খুব প্রাচীন একটি গণপতির মন্দির। এই মন্দিরটি এখানে শুধু ট্যুরিস্টের মধ্যে নয়, লোকালদের মধ্যেও অনেক মান্যতা রয়েছে। তাদের কথা এটি খুব প্রাচীন মন্দির। কোনো রকম বাহন কিনলে বা নতুন দম্পতি বিবাহের পরেই সবার আগে এই মন্দিরে আসে গণপতিকে প্রণাম করতে, আশীর্বাদ নিতে এবং তারপর নিজেদের বৈবাহিক জীবন শুরু করতে। একদমই তাই। তবে এটা যতটাই ভালো এবং প্রাচীন, সে সব কিছুর মধ্যে তো খারাপ ভালো মিশিয়ে থাকে। এর মধ্যেও একটা ছোট্ট একটা স্ক্যামের কথা বলেছি, সাবধান থাকবেন আপনারা। আমরা এসেছি, আমরা নর্মাল প্রণাম করেছি ঠাকুরকে, ঠিক আছে, যেরকম দর্শন করে ওরকম। এটাকে বলে হচ্ছে চিন্তামন গণেশের কাছে প্রার্থনা করলে বলে জীবনের যত চিন্তা সব চলে যায়। আমরাও নর্মাল প্রণাম করেছি। প্রণাম করার পর ও পণ্ডিতজিকে বলেছে যে নর্মাল যিনি ওখানে বসে থাকে যে আমাদের মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করে দিন। তিনি সাথে সাথে আমাদেরকে টিপ টিপ পড়ালেন। আমরা তো ভাবলাম বাহ এত ভালো, ফুল টুল দিয়ে দিল, আমাদের দুজনকে দুটো মালা দিয়ে দিল। যেরকম এখানে নববধূদের বা নতুন বিবাহিত দম্পতিদেরকে করছে ওরকম আমাদেরকে ওরকম মালা টালা পরিয়ে দিল, দিয়ে ফুল টুল দিয়ে দিল। দিয়ে তারপর আমরা নর্মাল প্রেয়ার করলাম, যেরকম উনি মন্ত্র বললো আমরা ওরকম করলাম। করার সাথে সাথে যেইনি কমপ্লিট হয়েছে আমাদেরকে বলছে এবার দুজনের 501 টাকা দিন। আমরা অবাক হয়ে গেছি, বলছি 501 টাকা? বলছে হ্যাঁ 501 টাকা দিন। আমরা বলছি কেন 501 টাকা দেবো? না প্রণামী। আমরা বললাম ফাইন। তো যেটা আমাদের পক্ষে পসিবল আমরা সেটা আমাদের যেটা ভালো লেগেছে, মন থেকে ইচ্ছা হয়েছে আমরা সেই প্রণামী দিয়েছি। তাতে ওনাদের হবে না, ওনাদের এক্স্যাক্টলি 501 টাকাই চাই বা তার বেশি চাই, ওটা মিনিমাম অ্যামাউন্ট। আমরা বললাম যে আমরা এসেছি মনস্কামনা পূরণ করতে, ঠাকুরের কাছে প্রার্থনা করতে। আমাদের যেটা সম্ভব আমরা সেটা আপনাদেরকে দিয়েছি। আপনাদের ভালো লাগলে ভালো, না ভালো লাগলে ভগবান দেখবেন, আমাদের কিছু করার নেই। আমাদের যেটা সম্ভব সেটা আমরা দিয়েছি। উনি এখানে এই চলটা খুব বেশি, পান্ডারা চেপে ধরবে, ঘিরে ধরছে লিটারেলি, টাকা দিন টাকা দিন টাকা দিন, ঠিক আছে। আরেকটা হচ্ছে গিয়ে মন্দিরে প্রণাম করে এমনি নর্মাল যদি আপনি কারোর কাছ থেকে আশীর্বাদ, কোনো পুরোহিতকে দেখলেন বা কিছু নর্মাল কেউ আশীর্বাদ করলো, করেই বলবে টাকা দিন। টাকা দিন সেটা 100, 250 টাকা নয়, সেটা ডিরেক্টলি 500, ইদার 500 বা 1000 বা 1100 বা 1300, একদম স্কিপে চলে যাবে। তো এটা একটা স্ক্যাম, যেটা আমার মনে হয় সবার একটু সাবধান থাকা উচিত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটি শহর থেকে অনেকটাই দূরে, সুতরাং সেই মতো আপনারা প্ল্যান করে আসবেন। পাওয়া যাচ্ছে এখানে। দর্শন শেষ, এবার আমরা যাচ্ছি খুব সম্ভবত আমাদের হোটেলের দিকে। সব কিনা যাएंगे হোটেল में जाएंगे? হ্যাঁ হোটেল, ঠিক আছে। আমরা এবার হোটেলের দিকে যাব। এখন দেখুন, আমাদের ঘুরতে যাই আমরা যখনই, আমাদের কর্তব্য যে ভালো জিনিসটা যেমন আপনাদের দেখানো, তার পাশাপাশি তার খারাপ জিনিসটাও আপনাদের সামনে তুলে ধরা। তার মানে এই নয় যে সব কিছুই খারাপ, অবশ্যই তার মধ্যে ভালো মানুষও আছে, কিন্তু খারাপ দিকটা জেনে রাখলে তাতে আপনাদের সুবিধা হবে। যেই অভিজ্ঞতাগুলো আমরা পাচ্ছি, আপনারা যাতে সেই অভিজ্ঞতাগুলোর সম্মুখীন না হন এবং হলেও সেটা থেকে কী করে বেরিয়ে আসতে পারেন, সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। এরপর আমরা ফিরে এলাম আমাদের হোটেলে এবং হোটেলেই কিছুক্ষণ রেস্ট করলাম এবং লাঞ্চটা সেরে ফেললাম। দুপুরবেলা ভালো করে রেস্ট নিয়েছি আমরা আর বেরোইনি দুপুরবেলা। আপনারা তো জানেনই আমরা 12টার মধ্যে ঢুকে গেছিলাম ঘরে।
দুপুরে যা প্রখর রোদ আর বেরোয়নি, আর সাহস হয়নি। একদমই তাই। এখন বিকেল 5:30 বাজে, তাই না? হ্যাঁ, এখন 5:42, প্রায় 6টা। প্রায় 6টা। আমরা চললাম মহাকালের দর্শন করতে। ফাইনালি একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। জানি না ওখানে গিয়ে কি লাইন থাকবে কি না থাকবে, কিছুই জানি না, তবে প্রচণ্ড এক্সাইটেড লাগছে। চলুন আপনাদেরকেও দেখাই। শাড়ি ঠাড়ি পরে একাকার ব্যাপার। এরপর আমরা গিয়ে পৌঁছলাম মহাকাল মন্দিরে। কোনো রকম টিকিট আমাদের আগে থেকে কাটা ছিল না। আমরা গিয়ে পৌঁছেছিলাম গেট 1-এ, যেখান থেকে আমরা শীঘ্র দর্শনের টিকিট কেটেছিলাম। কিন্তু মন্দিরে ঢোকার পর যেহেতু সন্ধ্যা আরতির সময় হয়ে গিয়েছিল, সেই কারণে আমাদেরকে সন্ধ্যা আরতি দেখার জন্য অনুরোধ করেছিল। এরকম সুযোগ কি আর ছাড়া যায় বলুন? আমরা কিছুক্ষণ ওয়েট করার পর দর্শন পেলাম মহাকালের। আমাদের 40 মিনিটস মতন লাইনে দাঁড়াতে হয়েছিল। এরপর রইল আপনাদের জন্য সন্ধ্যা আরতির কিছু মুহূর্ত। চলুন সবাই একসাথে বলি জয় মহাকাল। মহাকালের দর্শন ভোর 6টা থেকে রাত 11টা অবধি করা যেতে পারে। বিভিন্ন সময় বিভিন্ন আরতি হয় এবং তার সমস্ত ডিটেলস ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে। এরপর আমরা এনজয় করলাম এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা, যেটা রাত 8টা থেকে মহাকাল করিডোরে হয়। এবং আমাদের এবারের মতন দর্শন আমরা এখানেই কমপ্লিট করলাম। মহাকাল। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী ভিডিওতে। টিল দেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওস আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে ডেফিনেটলি জানাবেন। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।